হঠাৎ করে ঝনকের শরীরটা খুব খারাপ হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে শুক্রবার, আজকের পরে 2 দিন ছুটি। যদিও বলা যায় না 2 দিন ছুটি, একটাই কারণ, আগামীকাল ঝনকের স্কুলের খাতা দেখানো, হাফ ইয়ারলি পরীক্ষার। তাই জন্য আমাকে তো সকাল সকাল উঠতেই হবে, যেহেতু পরীক্ষার খাতা দেখতে যাব, আর সেটাও সকালবেলা 8টা না 8:30 নাগাদ। আমাকে টাইমটা দেখতে হবে, ঠিক মনে নেই। তাই কালকের দিনটা সেভাবে ছুটি নেই, রাকেশেরও অফিস আছে, রাত্রিবেলা বর্ধমানে প্রোগ্রাম আছে। তাই আমি ঠিক করেছি কালকে ঝনককে নিয়ে বাড়ি যাব, গিয়ে একেবারে খাতা টাতা দেখে বাড়িতেই থাকবো, মানে ঝনকের দিয়ার বাড়িতে। সন্ধেবেলা একেবারে ঝনককে পড়িয়ে নিয়ে তারপরে বাড়িতে ফিরব। আর একটা কথা ভাবলেই মানে বুঝতে পারছি না কি করব, সেটা হলো এই সপ্তাহে 2 দিন বাকি, আর পরের সপ্তাহে তো পুরো আমার স্কুল চলছে, আর আমরা রবিবার দিন বেরোচ্ছি। তারপরে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5টা দিনের মধ্যে 2 দিন রাকেশের মেদিনীপুরে প্রোগ্রাম আছে। আর মেদিনীপুরে প্রোগ্রাম থাকা মানেই তো ঝনককে নিয়ে আমার সারাদিনই কেটে যায়। তখন আর পারবো না যে ওকে সামলে ব্যাগপত্র গোছাতে। মানে একটা মাত্র দিন হাতে, রবিবার, সেই দিনের মধ্যে সমস্ত ব্যাগ একেবারে ভালোভাবে গুছিয়ে ফেলতে হবে। কী কী জামা কাপড় নেবো, কী কী নিতে হবে, লিস্ট বানাতে হবে আগে একটা। আমি তো সবসময় হোয়াটসঅ্যাপে একটা লিস্ট বানিয়ে নিই, ওই লিস্ট দেখে দেখে ব্যাগ গোছাই, তাহলে কোনো ভুল হয় না। তোমরাও এটা করতে পারো, যখন দূরে কোথাও ঘুরতে যাবে তখন হোয়াটসঅ্যাপে একেবারে ঘুরতে যাওয়ার কী কী নিতে হবে প্রথম থেকে একদম শেষ অবধি লিস্ট বানিয়ে নেবে। লিস্টটা বানিয়ে নিয়ে তারপরে ওই লিস্টটা দেখে দেখে তোমরা ব্যাগটা গোছাবে, যেটা নেওয়া হয়ে যাবে সেটা ডিলিট করে দেবে। আমি তো ওইভাবেই ব্যাগ গোছাই। এই সপ্তাহটা এইভাবেই আমাদের ব্যাগ গুছিয়ে কেটে যাবে। আর তারপরে রবিবারই তো সেই দিনটা চলে আসছে যেদিন আমাদের ঘুরতে যাওয়া। আজকে তো স্কুল আছে, ঝনকের পড়তে যাওয়া আছে, আর ঝনক তো দিয়ার বাড়িতে। সকাল থেকে বাড়িতে কোনো চিৎকার চেঁচামেচিও হবে না, কিছুই না। ওকে উঠাতে গিয়ে কোনো প্রবলেম নেই, একেবারে ওখানে যাব, গিয়ে ওকে রেডি করিয়ে তারপরে পড়তে পাঠাবো। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কি করি। ঝনক বাড়িতে নেই তো, তাই জন্য বসে চা খাওয়ার আজকে সময় পাচ্ছি। একটু বসে জিরিয়ে নিই। সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই যদি জোর কদমে কাজ শুরু করি, কাজে সমানে ভুল হতে থাকে। যদিও 7টার সময়ই বেরোতে হবে, খুব একটা যে হাতে বেশি সময় আছে তা কিন্তু না। ঝনককে ঘুম থেকে তুলে নিয়ে রেডি করাতে হবে না, এই যা। ঝনককে কালকে সন্ধেবেলার পর থেকে দেখিনি তো, মনে হচ্ছে কতক্ষণ দেখিনি, আর কখন দেখবো এটাই মনে হচ্ছে। ঘড়িতে কিন্তু ভালোই বেজে গেছে, ওই জন্য শেষ চাটুকু গোগ্রাসে খেয়ে নিলাম। এইবারে এসে গেছি রান্নাঘরে। প্রথমেই আগে ঝনকের খাবারটা বানিয়ে নিই। আর যখন খাবার বানাচ্ছিলাম তখন কি আর জানতাম এই কাণ্ড ঘটবে আজকে। আসলে এই খাবারটা আজকে ঝনক এক বিন্দুও মুখে দেয়নি, পুরোটাই আমি খেয়েছি। এই কারণটা একটু দেখো, তাহলেই বুঝবে। এই দুধ দিয়ে ওটসটা করতেও কিন্তু বেশ টাইম লাগে। প্রথমে আগে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিই, তারপরে ওটসটা দিই, না হলে কিন্তু ওটসটা একেবারে দলা দলা হয়ে যায়। ঠান্ডা করে রাখা জাল দেওয়া দুধটার মধ্যে ওটসের গুঁড়ো আর 1 চামচ মাখানার গুঁড়ো দিয়ে দিই। তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে তারপর গ্যাসটা অন করি। এটা এবার থাক হোক, আমি অন্য কাজগুলো করে নিই। এই বাসনগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কাল রাত্রে আর এনার্জি ছিল না এগুলো গোছানোর। তবে টুকটাক কাজ করার সময় যেই কটা বাসন লেগেছে সেইগুলো তো উঠেই গেছে, বাকিগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। এই সময়টায় আমি একদিকে ঘড়ি দেখি আর একদিকে কাজ করি। আজকেও তার অন্যথা হয়নি। এখানে জমে আছে 2 দিনের জামা কাপড়। একটা আমি কেচে গেছিলাম সেই রবিবারের, আরেকটা হলো সেই দিনকে যে ভেজালাম, সেইগুলো গীতাদি কেচে মেলে একেবারে তুলে ভাঁজ করে রেখেছে। তাহলেই বোঝো আমি গীতাদির কেন এত প্রশংসা করি। এই ঘরে তো রাকেশ ঘুমোচ্ছে, তাই খুব ধীরে সুস্থে কাজ করছি। যদিও লাইট জ্বালিয়েছি, লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমাদের তো কাঠের জানলা, আর তার ওপর দিয়ে পর্দা টানা, কী করে দেখব? সকালবেলা আমি কেন বলো তো কাজকর্ম করি? রাত্রিবেলা যেহেতু ফিরতে ফিরতে দেরি হয়, তারপরে এসেই ঝনককে খাওয়ানো থাকে, অন্যান্য অনেক কাজ থাকে, তখন আর এগুলো এনার্জিতে কুলোয় না। আর আমাদের ভোল্টেজের অবস্থা তো তোমরা জানোই, রাত্রিবেলা কী হারে কমে যায়। তখন তো ফ্যানও ঘোরে না, আর গরমও লাগে, তার মধ্যে আমার কাজের এনার্জি একদম থাকে না। আমরা যেহেতু প্রতিদিন বেরোই, ঝনকও এখন প্রত্যেক দিন বেরোয়, তাই জন্য আমাদের প্রচুর জামা কাপড় হয়। আর আমি এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি তো, তাই স্নান করতে পারছি না, জামা কাপড় তো অটোমেটিক জমে যাচ্ছে প্রচুর। আর যেদিন স্নান করি বাড়িতে, সেদিন একেবারে 1 বালতি কাচি। গীতাদিকে খুব একটা দিই না, তবে গীতাদি আমার তাড়াহুড়ো আর এই কাজের তাড়না দেখে বলে যে চাদরগুলো ভিজিয়ে দিও, আমি কেচে দেবো। সত্যি গীতাদির মতো মানুষ হয় না। আমি তো সব সময় প্রশংসা করি, আড়ালেও করি, সামনেও করি। এগুলো গোছানোর সময় একবারে কি পরে স্কুলে যাব সেটাও বের করে নিলাম।
সব কাজকর্ম সেরে দেখছি হাতে বেশ কিছুটা সময় আছে, সময়টাকে কাজে লাগালাম। আজকে সব ছবিগুলোকে একেবারে মুছে ফেলবো। এই ছবিগুলো কিন্তু এমনিতে দেখতে বেশ পরিষ্কার মনে হয়, কিন্তু এই লাইটগুলো জ্বালালেই বোঝা যায় যে কত ধুলো হয়েছে। ছবিটা মুছতে গিয়ে একটু লাইটগুলোও মুছে দিলাম, এগুলোও ধুলো হয়ে গেছে। এইগুলোও মুছে ফেলি। এই 3টে ছবি না আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম খুব শখ করে, আর তখন ভেবেছিলাম এরকম করেই লাগাবো, যেমন ভেবেছিলাম তেমনই লাগিয়েছি। আর এই ছবিটা ওপরে যখন আমাদের গৃহপ্রবেশ হলো তখন কেউ একজন দিয়েছিলেন, আর এইটা এই দেওয়ালের পক্ষে একেবারে পারফেক্ট, তাই না? আর ঝুঙ্কু পটাশের ছবিটা না মুছলে কি করে হয়, এইটা দেখেই ওর অনুপস্থিতিটাকে আজকে মানিয়ে নিয়েছি আমি। আজকে ঝনককে রেডি করাতে হয়নি বলে 7টার মধ্যে রেডি হয়ে গেছি। অন্যদিন 7:10 বেজে যায় বেরোতে বেরোতে। ঝনক থাকলেই ভালো লাগে, না থাকলে তো ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে। আজকে আর বিছানা তোলার টাইম পেলাম না, এখন বিছানা তুলতে গেলে আরও দেরি হয়ে যাবে। এবার বেরোবো, গিয়ে তো আবার ঝনককে ওষুধ খাওয়ানো, তারপর ওকে পড়তে পাঠানো, রেডি করে এই কাজগুলো আছে। ওইখানে গিয়ে যেহেতু এই কাজগুলো আছে তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আজকে আমাদের জুনিয়র টিচারকে দেখো, আজকে আমার চেয়ারে কে বসেছে, বসেনি দাঁড়িয়েছে। উনি আজকেই ক্লাস নিয়েছে। সব টেনে নিল গো, আমার ঘুরতে দিচ্ছে না, দেবে দেবে। দেখো দেখো ফটো এরা ফটো হচ্ছে, ফটো হচ্ছে। ও বোঝে ক্যামেরা দেখেছি টাকায়, খুলে ফেলো না কিন্তু। সকালে বললাম না ঝনক ওই খাবারটার এক ফোঁটাও মুখে দেয়নি, তার কারণটা হলো এইটাই। ও যখন পড়ে ফিরলো ওর মুখটা দেখেই আমি বুঝতে পেরেছি ওর প্রচণ্ড জ্বর। না হলে সারাদিন যে হারে দুরন্তগিরি করে, ও আবার শুয়ে থাকার মানুষ। এইদিকে দেখায় চেরি কি করছে। চেরি যে জামাটা পরে আছে ওটা কিন্তু ঝনক দাদার জামা, ঝনক দাদা ওইটা ছোটোবেলায় পরতো। আর এখন বেরির দেখা দেখি ও এখন খুব চঞ্চল হয়েছে, কেমন তিরিং বিরিং করে বালিশগুলোর উপর উঠছে দেখো। আবার বুঝতেও পারছে যে দুষ্টুমি করছে, মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আজকে দুপুরে ঝনককে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে সেরকম ভিডিওই করতে পারিনি। তাও দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হলো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এটা গতকালই হয়েছিল। বৃহস্পতিবার আমি আবার তেতো খাই না, ঝনকের জন্মবার বলে, তাই আমার জন্য আজকে আছে। এইটা হলো ধুধুল পোস্ত, এটা যা খেতে হয়েছিল না দারুণ। আর এইটা হলো আজকে আর টক ডাল হয়নি, নর্মাল মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে একেবারে শীতকাল শীতকাল ফ্লেভারওয়ালা। আর তার সাথে হয়েছিল চিতল মাছের ঝাল। আর খাওয়ার শেষে টক দই তো আমাদের রোজই থাকে, ঘরে পাতা একেবারে চাপচাপ। ঝনকের জ্বর নিয়ে যেহেতু খুব ব্যস্ত ছিলাম আর ওর শরীরটা খারাপ ছিল বলে মনটাও ভালো ছিল না, ভিডিও একদম করতে পারিনি। তাই জন্য ভাবলাম আজকে একবার আয়ারল্যান্ড থেকে ঘুরিয়ে আনি। তবে এটা কিন্তু আগের ভিডিও, মা যখন ওইখানে ছিল তখনকার। আইকিয়ার নাম নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছ, অনেকে না সবাই প্রায় শুনেছ। আজকে ওরা আইকিয়াতেই যাচ্ছে। আইকিয়াতে সাধারণত পাওয়া যায় ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের জিনিসপত্র। এইখানে মানুষজন তো কেনাকাটা করতে আসেই, তাছাড়াও মানুষজন আসে ভেতরটা দেখতে। ভেতরটা দেখো, সত্যিই দেখার মতো জায়গাটা। কত গাড়ি পার্ক করা আছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কত মানুষ এসেছে। কেন আমি বললাম ভেতরটা দেখার মতো, তার কারণ এর ভেতরটা একেবারে ঘরের মতো সাজানো থাকে। মানুষের ঘরের ভেতরটা যেমন করে সাজানো থাকে, এই আইকিয়ার ভেতরটা না সেইভাবেই সাজানো থাকে। এটা কিন্তু লিভিং এরিয়া, চারিদিকে কতগুলো লিভিং এরিয়া বানানো দেখতে পেয়েছো। আর প্রত্যেকটা সোফা দেখলেই মনে হচ্ছে কিনে নিই, কিন্তু দামগুলো শুনলে চোখ কপালে উঠবে। ওই যে দূরে দেখছো ওপরে সাদা রঙের সোফাটা ছোট্ট, ওইটার দাম 85,000 টাকা। আর এই পাশে যে 3 সিটের এই যে সোফাটা দেখতে পাচ্ছ, এইটার দাম কিন্তু 90,000। দাম যত বেশি হোক না কেন, চারিদিকটা দেখলে মনটা একেবারে ভরে যাচ্ছে, তাই না? আর এই পাশটাতে গোটা একটা লিভিং রুমই বানিয়ে দিয়েছে। এই যে ছোট্ট 2 সিটার সোফাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অফারে আছে, আর অফার প্রাইস হলো 15,000। এইবার এসে গেছি ডাইনিং এরিয়ায়। এইখানে যে কত ধরনের আর কত ডিজাইনের ডাইনিং টেবিল দেখতে পারবে তার কোনো শেষ নেই। এইবার তোমাদেরকে দেখাই স্টাডি এরিয়াটা। এখানে কিন্তু যা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই ফর সেল। এইখানে যেই সমস্ত জিনিসপত্রগুলো সাজানো আছে প্রত্যেকটারই কিন্তু পেছনে দাম লেখা আছে। দাঁড়াও, একটার দাম বলে শোনাই, এইটার দামটাই বলি। এইটার দাম 19 ইউরো, তার মানেই ধরো 1900 টাকা মতো, ওই 1800 থেকে 1900-র মধ্যে। মা বুঝতে পারছে না এখানে জিনিসপত্রগুলোর কী হারে দাম। ওই দেখো আবার টেবিল ম্যাট দেখছে,
ও বাবা, এদিকে তো আবার একেবারে রান্নাঘর সাজিয়ে রেখে দিয়েছে, মনে হচ্ছে এখানেই রান্না করে ফেলা যাবে। এইখানটাতে যেই দিকেই তাকানো যাবে সেই দিকেই শুধু কিচেনের সেট আপ। আর এই দিকটাতে হলো সমস্ত অফিসের জিনিসপত্র, টেবিল, চেয়ার, এইগুলো অফিসে যেগুলো ইউজ করা হয় আর কি। এবারে অফিসটা শেষ হয়ে বেডরুম শুরু হচ্ছে। এদিকে তো পুরো একটা বেডরুমই করে রাখা হয়েছে। আমাদের বেড আর কি দেখাবো, এখানে তো হলো আসল টুইস্ট। এই দেখো, বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর বেড। শুধু সুন্দর বললে ভুল হবে, কিউট কিউট। আসলে ওইখানে বাচ্চারা হওয়ার পরই না বাচ্চাদের জন্য বেডের ব্যবস্থা করতে হয়, আলাদা একটা বেডরুমই করে দিতে হয় ওদের জন্য। এইবারে তোমাদেরকে দেখাই এই আইকেয়ারই রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্ট থেকে দেখো দূরে কেমন পাহাড় দেখা যাচ্ছে, তার মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? এইখানে বসে খাবার খাও আর সুন্দর ভিউ উপভোগ করো। দাঁড়াও, এই দিকটা একটু দেখাই তোমাদেরকে। আমি হলে তো বাবা হাত দিয়ে টপাটপ তুলতাম আর খেতাম। বাবা, এখানে আবার ফর্ক, নাইফ এইসব ইউজ করতে হয়। হাত দিয়ে তুলে টপাটপ মুখে দিলে অনেক টাইম বাঁচে, আর সেই টাইমে অনেকটা বেশিই খাওয়া যায়। মেনুতে ছিল মিট বল, ফিশ অ্যান্ড চিপস, আর তার সাথে চিজ কেক। আর পাশের যে অ্যাপেলটা রাখা ওইটা মনে হয় ফ্রি দিয়েছে। এইবারে আবার ঝনকবাবুর কথায় ফিরে আসি। তখন বেজে গেছে বিকেল 5টা। 5টার সময় কোনো রকমে ওই দুবার একটু ভাত খেয়েছে। খেয়ে দিয়ে এখন শরীরে সামান্য একটু শক্তি ফিরে পেয়েছে, পেয়ে এবার ফোন নিয়ে বসে পড়েছে। আজকে যেহেতু শরীরটা খারাপ, তাই জন্য কোনো ব্যাপারেই আমি বারণ করছি না। ঝনককে সবাই খুব ভালোবাসে। আমরা যখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি, সামনের বাড়ির কাকু, মানে আমাদের কাকু, ঝনকের দাদু, ঝনককে তো খুব ভালোবাসে। দেখলেই শুধু ওই দোকান থেকে সমানে লজেন্স, কেক সেসব কিনে দেয়। যদি এগুলো খাওয়া ভালো না আমি বলি, কিন্তু এত ভালোবাসে, যদিও এত ভালোবাসা একদমই ঠিক না। আমি বললাম যে জ্বর হয়েছে, বেশি কিছু দিও না, ওই কেক কিনে দিল একটা। তারপরেই চলে গেছি মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার। যারা চাকদায় থাকো তারা তো সবাই চেনো। রাকেশের খুব ইচ্ছে এই মহাপ্রভুর দই বড়া খাওয়ার। কি কি খেলাম ওখান থেকে সে জানাচ্ছি পরে, আগে দেখাই এখানে কত রকম আইটেম আছে। আমরা ওখান থেকে নিয়েছি একটা জাম্বো সাইজের মশালা ধোসা। বিশাল সাইজ, দেখো দেখো এদিকে, দেখো দেখো কত বড় সাইজ, আড়াই হবে। আড়াই। তুমি কি ডালটা খাবে? তুমি ডালটা খাবে? কিচ্ছু খাবে, দেখ 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 আমি কিরকম মশলা। ঝনকের আর এইসব দিকে মন থাকে? ওর আজকে শরীরটা এতটাই খারাপ, সারাদিন তো কিচ্ছু খায়নি, এইসব কি করে খাবে? আর ওই পিছন দিকটায় দেখো কত সুন্দর রং বেরঙের হাঁড়ি, কি ভালো লাগছিল দেখতে। তোমরা কি ভাবছো আমরা শুধু মশালা ধোসা খেয়েই থেমে গেছি? একদমই না। এই যে ভাপা সন্দেশ, এটা ছিল পুরো একেবারে মনে হচ্ছিল একটা ছানার দলা। যখন ঝনকের দিয়ার বাড়ির থেকে বেরোলাম তখন ওর জ্বরটা মোটামুটি কমই ছিল। তাই রাকেশ বললো যে চলো একটু মহাপ্রভুতে যাই, অনেকদিন যাওয়া হয় না, ইচ্ছে আছে একটু গিয়ে খেয়ে আসি। তারপর তো খেলাম ওগুলো। আস্তে আস্তে ঝনকের শরীরটা আবার খারাপ হতে শুরু করলো, মানে আবার দেখছি গাটা গরম হচ্ছে। সকাল থেকে একভাবেই গাটা গরম, এবার যখন ওষুধটা খাচ্ছে একটু জ্বরটা ছাড়ছে, হালকা গাটা ঘাম ঘাম হচ্ছে, তখন একটু গরমটা কমছে, আবার যেই গাটা শুকিয়ে যাচ্ছে সাথে সাথে গরম। এবার ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার তো বললেন যে এবার একটু প্যারাসিটামল দিতেই হবে। আর উনি তো আবার থার্মোমিটার দিয়ে জ্বর দেখতে দেন না, উনি কিছুই করতে দেন না শরীর খারাপ হলে। থার্মোমিটার জীবনে কোনোদিন দিতে দেয়নি, ওভাবে থার্মোমিটারটা ইঞ্জেকশন, এই অবস্থা। তারপরে তো বুঝতে পারছি না কত জ্বর, মনে হচ্ছে 100-র উপরে উঠেছে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললেন এবার প্যারাসিটামলটা দিন। আর ওনাকে তো প্যারাসিটামল খাওয়ানো মানে এবারে যুদ্ধ সমান, যুদ্ধর থেকেও বেশি কিছু। তারপরে কিনলাম আসার সময় প্যারাসিটামল। এসে রাকেশের আমি ভেবেছিলাম যে প্রথমে ওকে ওষুধ খাওয়াবো। ওর শরীরটা খুবই খারাপ লাগছিল, এসেই আগে বমি করলো। দুপুরে, ঠিক দুপুরে না, বিকেলবেলা খেয়েছিল অল্প একটু, সেটা বমি করে দিল। বমিটা করে একদিকে ভালোই হয়েছে, নাহলে ওষুধটা খেয়ে বমি করতো, জানি ওষুধ খেলেই বমি করে। তারপরে রাকেশ এই যে হোমিওপ্যাথি ওষুধের শিশির মধ্যে ওষুধটাকে ভরেছে, যাতে ও ভাবে যে হোমিওপ্যাথি ওষুধ, কিন্তু ও দেখে নিয়েছে এটা যে পিঙ্ক কালার, আর ওগুলো তো জল জল রঙের কোনো কালার নেই। ও বুঝে গেছে। সে কী যুদ্ধ চললো বাড়িতে তোমরা ভাবতে পারবে না। প্রথমে এইটুকু ওষুধ মুখে দেওয়া হলো, পুরোটা তো ফেলে দিল। তারপরে আমি ভাবলাম এরকম করে হবে না, ছোটোবেলায় যেমন করে লোকে বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, চেপে ধরে বসলাম। এবার ও তো এখন বড় হয়ে গেছে, আর পা দিয়ে সমানে মানে
মেঝের মধ্যে এমন এরকম করছে, আমি একেবারে পেছনে চিৎপাত হয়ে পড়ে আমার মাথার পেছনে প্রচণ্ড লাগলো। এরকম 2-3 বার করার পরে ওষুধটা খাওয়াতে পেরেছি। এই ওষুধের শিশিটা গোটা ছিল ভুল, হাফটা ওকে খাওয়াতে পেরেছি। মানে সে যে কী যুদ্ধ চললো বাড়িতে, এখন ওখানে শুয়ে আছে, একটু জ্বরটা নামলে তারপরে আবার একটু খাওয়ান, সকাল থেকে কিচ্ছু নেই ওর পেটে, এই অবস্থা। তখন বেজে গেছে রাত 10টা, আর ঝনককে আজকে আমাকে কোনো কিছু খাটনি করে করাতে হয়নি। আসলে ও সারাটা দিন বমি করে আর জ্বর নিয়ে এতটাই ক্লান্ত ছিল, রাত্রে অল্প করে খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছে একা একাই। আর অল্প করে খাইয়ে দেওয়াটা বললাম তার কারণ, ওকে প্যারাসিটামলটা দেওয়ার পর ওর একেবারে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে। আর জ্বরটা ছাড়ার সাথে সাথে অল্প করে নিজের থেকেই দেখলাম খেতে চাইলো, তাই আমার খাওয়াতেও অসুবিধা হয়নি, আর গায়ের মধ্যে আমার শুয়েও ঘুমিয়ে পড়েছে। আমার এত খারাপ লাগছিল ওকে দেখে। তারপরে ওকে আমি আস্তে করে শুয়ে দিলাম বিছানায়। বাচ্চাদের শরীর খারাপ থাকলে কোনো মায়েরই সারাটা দিন মনটা একদম ভালো থাকে না। আমারও আজকে তাই হয়েছে সারাটা দিন। চলো আজকের ভ্লগটা শেষ করি এইভাবেই, আবার কালকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।